সিরিয়াসলি দেখার অর্থ এই নয় যে তাকে নিয়ে গিয়ে পাল্টা এমন মারলাম থানায় যেটা পুলিশের বিরুদ্ধেই অভিযোগ হয়ে যাবে। যেখানে পুলিশ প্রশাসন যেখানে খুব নিয়ন্ত্রিত থাকে রাজনৈতিক দলে, সেখানে এইসব স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করে খুব একটা লাভ হয় না। তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কেন হঠাৎ করে এই ন্যাশনাল টাস্ক ফোর্সের ঘটনার সাথে আরজি করের ঘটনাকে গুলিয়ে ফেললেন? আরজি করের ঘটনা ন্যাশনাল টাস্ক ফোর্সকে এক জায়গায় মেলানোটা একটা খুব ভুল অ্যাপ্রোচ, যেটা আমার মতে সাবজেক্ট টু কারেকশন সুপ্রিম কোর্ট যা করেছেন সেটা ঠিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়নি। কিন্তু যদি আমরা এটা দেখি যে সিবিআইয়ের ভূমিকা ঠিক ওই অনুব্রত মণ্ডলের কেসের মতন হয়ে গেল, মানে অনুব্রত মণ্ডল প্রায় 1 বছরের বেশি জেল খাটলেন, আর তার জামিনের যখন শুনানি হচ্ছে তখন সিবিআই ট্রান্সলেশনই দিতে ভুলে গেলেন এবং তার বেনিফিট নিয়ে একজন অ্যাকিউজ বেরিয়ে গেলেন, তাহলে আমাদের সিবিআই ভূমিকাকে কিন্তু সন্দেহের চোখেই দেখতে হবে। কি শাস্তি দেব এটা যদি মাথার মধ্যে ধরে রেখে দিই, এই যে ফাঁসি হবে এবং তারপর যদি আমরা দেখি তাড়াহুড়ো করে এরকম সব ফাঁসিই হচ্ছে, তো কোনোটাই তো দাঁড়াবে না পরে ভবিষ্যতে গিয়ে। আমার এটা মনে হচ্ছে এত যে একাধিক লোক, কিন্তু দিনের শেষে দাঁড়িয়ে এক বা একাধিক এটা তো বিচার্য বিষয়, কিন্তু এই ঘটনার জন্য যে মেটেরিয়ালগুলো কালেক্ট করার দরকার সেটা কি সঠিকভাবে নেওয়া হলো? ইন্দিরা মুখোপাধ্যায় তিনি বললেন কেন যে লাল জামা পরা ভদ্রলোক হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তাহলে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যদি লাল জামা পরা ভদ্রলোক হন, তাহলে লাল জামা পরা ভদ্রলোক অর্থাৎ ডক্টর অভিক দে তিনি বলছেন যে আমি ওখানে ছিলাম, তাহলে কে কাকে কন্ট্রাডিক্ট করছেন? আর ইন্দিরা মুখোপাধ্যায় তো কলকাতা পুলিশের একজন আধিকারিক, কলকাতা পুলিশের বিরুদ্ধে এখানে অভিযোগ হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং করার, তাহলে এই সবটা মিলিয়ে কি অবস্থায় আছে তার বিচার করা, এটা কিন্তু একটা খুব সহজসাধ্য কাজ নয়। যেটা ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে তৃণমূলের অন্দরেই কিন্তু আরও একটি দল তৈরি হতে চলেছে। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে নাকি সেই দলের রেজিস্ট্রারও হয়ে গেছে। আমরা যেটা জানতে পাচ্ছি যেটা আমরা আগেও বলেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন একটি টিভি চ্যানেলে, এবং সেখানে 2 ঘন্টার সাক্ষাৎকারে একবারও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তো নেননি। তিনি বলেছিলেন যে তৃণমূলে একমাত্র সিদ্ধান্ত তিনিই নেবেন এবং তার কথাই শেষ কথা তৃণমূলের অন্দরে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিশিষ্ট আইনজীবী সব্যসাচী দা। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার কথাই শেষ কথা, আমার সিদ্ধান্তই শেষ। তো সেই তৃণমূলের অন্দরে একটি দল তৈরি হচ্ছে, এমনই কানাঘোষা শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, কানাঘুষোতে রাজনীতি করা আমার স্বভাব নয়। আমি খুব পরিষ্কারভাবে যে কোনো রাজনৈতিক দলের সম্পর্কে যখন কোনো বক্তব্য রাখি তখন সেই দলের যারা অফিসিয়াল মুখপাত্র আছেন তাদের বক্তব্যকে ধরেই আমি বলি। তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি বলেছেন, তার বক্তব্য থেকেই পরিষ্কার দলের কিভাবে দল চলবে আগামী দিনে। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হতে পারে, তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হতে পারে, তৃণমূলের অসংখ্য নেতা আছে, তাদের যে কোনো একজন ব্যক্তি সেই দলের নেতা হতে পারেন, এটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। প্রশ্নটা হচ্ছে যেখানে আমাদের স্টেক রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং জনগণের রায়ের ভিত্তিতে তারা জিতে সরকার চালাচ্ছেন। সেইটা চালাতে গিয়ে যে ধরনের সমস্যার সম্মুখীন সাধারণ মানুষকে হতে হচ্ছে, হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, বা সরকার যেভাবে আগ্রাসী হয়ে উঠছে বিভিন্ন প্রশ্নে, সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলার প্রশ্নে, সেটা কিন্তু সাধারণ মানুষ প্রত্যেক মুহূর্তে কিন্তু তারা ফিল করছেন, বুঝতে পারছেন, অনুভব করছেন, এবং সেটা কখনো রাজ্য জুড়ে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার প্রশ্ন হতে পারে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের গলত হতে পারে, সেটা সরকারের বিভিন্ন স্কিম প্রকল্প সেই প্রকল্পে আকাশছোঁয়া দুর্নীতি হতে পারে, শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে অরাজকতা হতে পারে, ক্রমবর্ধমান শিশুদের উপর যৌন নিগ্রহের ঘটনা বৃদ্ধি হতে পারে, শান্তি শৃঙ্খলা হতে পারে। সেই জায়গায় কি কোনো পরিবর্তন হবে মুখ বদলে, নাকি এর জন্য সরকারের নীতিগত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার দরকার আছে? যদি সেটা এই পরিবর্তনের ফলে হয়, অলওয়েজ দ্যাট ইজ ওয়েলকাম। কিন্তু যদি সেটা না হয়, এবং সম্ভাবনা তার দেখাও যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্লোজ করে দিয়েছেন, ফলে নতুন কিছু এক্সপেরিমেন্টের স্কোপ এখানে নেই,
না হয় তাহলে যা চলছে তাই চলবে। আপনি প্রত্যেক দিন আসবেন, মানে আমি মিডিয়ার কথা বলছি, তারা আগে একটা পলিটিক্স সেট করবেন, এজেন্ডা সেট করবেন এবং আলোচনাটাকে সেই দিকে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে কিছুদিন আগে দুজন নাবালিকা তিনি কুমন্তব্য করেছে এবং তাদেরকে, এই নাবালিকাকে পুলিশ ধরেছে, রীতিমতো তাদেরকে মারধর করা হয়েছে, সেই কেসটি হাইকোর্টে উঠেছে এবং হাইকোর্ট থেকে যেটা রায় দেওয়া হয়েছে যে সিট গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। কিন্তু গতকাল যে সিট রিপোর্ট পেশ করেছে হাইকোর্টে, সেখানে হাইকোর্টে যে বিচারপতি তিনি কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েছে এবং বলা হয়েছে যে সিটে যে রিপোর্ট পেশ করেছে সেই সিটের আধিকারিকই নয়। কি বলবেন? এটা তো একটা ঘটনা আপনি দেখালেন। আমরা যারা প্রতি মুহূর্তে আদালতে কাজ করি, মানুষের মামলা যখন আমরা করি তখন আমরা প্রায় রোজই এটা দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘটে। বিশেষত এক্ষেত্রে এই যে ঘটনাটির কথা বললেন, দেখুন আমি প্রথমে বলি যে আমি কেসের কন্টেন্টের মধ্যে যাচ্ছি না, কারণ কন্টেন্টটা অত্যন্ত একটি ঘৃণ্য অভিযোগ এর মধ্যে রয়েছে। শিশু এবং কন্যা শিশু, তার পিতৃপরিচয় যাই হোক না কেন, তাকে নিয়ে যখন এই ধরনের কোনো কথাবার্তার অভিযোগ আসে তখন দ্যাট হ্যাজ টু বি লুকড ইনটু সিরিয়াসলি। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখার দরকার, সিরিয়াসলি দেখার অর্থ এই নয় যে তাকে নিয়ে গিয়ে পাল্টা এমন মারলাম থানায় যেটা পুলিশের বিরুদ্ধেই অভিযোগ হয়ে যাবে। এই ঘটনার ক্ষেত্রে এটাই ছিল অভিযোগ যে ডায়মন্ড হারবার জুরিসডিকশনের মধ্যে পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করে, কাস্টেডিয়াল টর্চার করে, ইত্যাদি ইত্যাদি। তার তদন্তের সময় এটা এসেছে এবং তদন্তে দেখা যাচ্ছে সিটের মেম্বারই নয় তিনি তদন্ত রিপোর্ট দিচ্ছেন। এরকম তো অনেক ঘটনা ঘটেছে আগে, অনেক ঘটনা পরপর আমি বলতে পারি যেখানে এই রকম সিটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কারণ সিট ব্যাপারটাই না তদন্তকে ডাইলিউট করে বহু ক্ষেত্রেই। আমরা আনিস খানের ঘটনায় দেখেছি সিটের তদন্ত ডাইলিউট করা। আমরা এই সাম্প্রতিককালে আরজি করের ঘটনাতে আমরা কলকাতা পুলিশের সব ঘটনা দেখছিলাম, যেখানে পুলিশ প্রশাসন যেখানে খুব নিয়ন্ত্রিত থাকে রাজনৈতিক দলে, সেখানে এইসব স্পেশাল ইনভেস্টিগেটিং টিম করে খুব একটা লাভ হয় না। আমি আরজিকরের ঘটনায় আসি, যে আরজিকর কাণ্ডে দেখা গেল যে গতকাল রায় দেওয়া হলো আদালত থেকে, যেখানে নির্যাতিতার যে আইনজীবী বৃন্দা গ্রোভার তাকে বাতিল করে দেওয়া হলো বা তিনি নিজে কেসটা ছেড়ে দিলেন। আমি ওর মধ্যে ওটা নিয়ে মন্তব্য করবো না। দেখুন, একজন আইনজীবী একজন মামলা করতে পারেন, তিনি মামলা ছাড়তে পারেন, ইটস আপ টু হার। আরজিকর ঘটনার ক্ষেত্রে যেটা বারবার আসছে, আমরা প্রথম থেকেই যেটা বলছি, সুপ্রিম কোর্ট এই সুমোটে এই মামলা নিলেন কেন, এই মামলার কোন দিকে যাচ্ছে, মানে তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কেন হঠাৎ করে এই ন্যাশনাল টাস্ক ফোর্সের ঘটনার সাথে আরজিকরের ঘটনাকে গুলিয়ে ফেললেন। ন্যাশনাল টাস্ক ফোর্স দরকার, নিশ্চিতভাবে ডাক্তারবাবুদের সুরক্ষার জন্য খুব প্রয়োজন, কিন্তু ন্যাশনাল টাস্ক ফোর্স ডাক্তারবাবুদের উপর যে এনি অ্যাট্যাক তাকে রক্ষা করার জন্য, কিন্তু ডাক্তারবাবুদের দিয়ে একটা অংশ যদি দুর্নীতির কারণে তাদের অন্যান্য আক্রমণ শানিত করে, তাহলে কি ন্যাশনাল টাস্ক ফোর্সে সেটা যাবে? ন্যাশনাল টাস্ক ফোর্সের কতটা এখতিয়ার থাকবে তার? তাহলে আরজিকরের ঘটনা ন্যাশনাল টাস্ক ফোর্সকে এক জায়গায় মেলানোটা একটা খুব ভুল অ্যাপ্রোচ, যেটা আমার মতে সাবজেক্ট টু কারেকশন সুপ্রিম কোর্ট যা করেছেন সেটা ঠিক দৃষ্টিভঙ্গি থেকে করা হয়নি। সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন? যে অনেকেরই, মানে সাধারণ মানুষও এটাই জানতে চাইছে যে এতদিন হয়ে গেল সিবিআই এর ভূমিকা নিয়ে আমার কিছু বলার নেই। সিবিআই এর ভূমিকা যা আছে সেটা কতটা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা আমরা যখন এই বিচার শেষ হবে তখন আমরা বুঝতে পারবো কি ছিল। কিন্তু যদি আমরা এটা দেখি যে সিবিআই এর ভূমিকা ঠিক ওই অনুব্রত মণ্ডলের কেসের মতন হয়ে গেল, মানে অনুব্রত মণ্ডল প্রায় 1 বছরের বেশি জেল খাটলেন, আর তার জামিনের যখন শুনানি হচ্ছে তখন সিবিআই ট্রান্সলেশনই দিতে ভুলে গেলেন এবং তার বেনিফিট নিয়ে একজন অ্যাকিউজ বেরিয়ে গেলেন, তাহলে আমাদের সিবিআই ভূমিকাকে কিন্তু সন্দেহের চোখেই দেখতে হবে। কিন্তু অ্যাজ অফ নাও আমি বলছি যে আমি দেখতে চাই যে এর বিচারটা কোন দিকে যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, এটা ইন ক্যামেরা হচ্ছে। নির্যাতিতার মা বাবাও বলেছেন যে সিবিআই তাদের সাথে কোনো রকম যোগাযোগ এখন করছে না। তো সিবিআই যোগাযোগ করছে না এটা তো নির্যাতিতার মা বাবা বলেছেন নিশ্চিতভাবে, তাহলে সেটাও তো প্রশ্ন রাখার কথা, কারণ এটা কন্ট্রাডিক্ট করছে এতে যে যখন আমাদের সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া মিস্টার তুষার মেহতা তিনি সুপ্রিম কোর্টে বলছেন আমরা যোগাযোগ করব,
মিনিমাম দ্যাট উই ক্যান ডু ফর দ্য ভিকটিমস ফ্যামিলি উনি বারবার বলেছেন, এবং সেগুলো সবই পাওয়া যাবে যদি মানে আমাদের সুপ্রিম কোর্টের এই প্রসিডিং দেখা যায়। তাহলে সিবিআই যদি না করেন তাহলে এটা কন্ট্রাডিক্ট করছেন, সরাসরি দেশের সলিসিটর জেনারেলের বক্তব্যকে কন্ট্রাডিক্ট করছেন। তা আমার মনে হয় যে নজর দেওয়া উচিত সেক্ষেত্রে। এবং ভিকটিম পরিবার তারাও তো ভিকটিম। ভিকটিমের যে সংজ্ঞা আছে আমাদের আইনে, সেকশন 2WA অফ কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার, যখন ওটাই হয়, এখন তো বিএনএসএসেও আছে, তো অনেক বেশি স্কোপ, মানে যেটা একজন যিনি মারা গেছেন বা যিনি ধর্ষিতা হয়েছেন তিনি নয়, এমনকি তার যারা ক্লোজেস্ট রিলেটিভ তারাও তো ভিকটিম, দে হ্যাভ লস্ট দেয়ার ডটার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরা সবাই ভিকটিমের ডেফিনেশনের মধ্যে পড়বে। তাহলে ভিকটিমের পরিবার, তারপরে যেখানে উইটনেস প্রোটেকশন স্কিমের মধ্যে যারা প্রোটেক্টেড, তাদের যদি অভিযোগেই প্রসিকিউশন সম্পর্কে থাকে তাহলে তো সমস্যা থাকবেই।